তো আমরা বেসিক ইলেকট্রিসিটির এখন যে ওয়ান শর্ট ক্লাসটা করাচ্ছি, এই ওয়ান শর্ট ক্লাসে আসলে তোমরা কি কি পাবা। আমরা বিগত যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে একটা শর্ট সাজেশন দিয়েছিলাম, এবং আজকের ক্লাসটা যদি তুমি ধৈর্য সহকারে করো, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, আমি এমন ভাবে তোমাদের বোঝাবো এই একটা ক্লাসই তোমার এ প্লাস মার্ক পাওয়ার জন্য যথেষ্ট হবে। হয়তো বা ক্লাসের লেন্থ কতটুকু হবে আমি জানি না, আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকস যেন তোমার মাথায় গেঁথে যায়, ঠিক আছে। এবং তার জন্য যে শর্টকাট ট্রিক্স গুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে বলে দিব প্রত্যেক স্টেপ বাই স্টেপ। সুতরাং যারা মনে করছো যে আমার এই ক্লাসের মাধ্যমে একটা এ প্লাস মার্ক তুমি আশা করো, তারা ভিডিওটা দেখতে পারো বা লাইভটা শেয়ার করে দিতে পারো, কারণ এই ভিডিওর মাধ্যমেই তুমি সেই কাঙ্ক্ষিত জিনিসটা পাবা। এবং তোমরা যদি অনলি সাজেশনের জন্য এসে থাকো তাহলে বলবো এই ভিডিওটা তোমাদের জন্য না। যদি অনলি সাজেশনের প্রশ্নের জন্য, তাহলে এর আগে আর একটা ভিডিও আছে, সেটাই শুধু প্রশ্ন দেওয়া আছে। আজকে এই ক্লাসটা সম্পূর্ণ ক্লাসটা হবে তোমাদের সমাধান ক্লাস, অর্থাৎ সাজেশনও দিব সাথে সমাধানও করব। এই ক্লাসে আমরা রচনামূলক প্রশ্নেরও সাজেশন দিব, সাথে সেগুলোও সমাধান করবো, একদম এ টু জেড। ওকে, তো যাই হোক, আর যারা আমাদের কোর্সটা এখন এনরোল করো নাই, অফার থাকতে থাকতে এনরোল করে ফেলো। আমাদের কিন্তু কোর্স 1550 টাকার কোর্স এখন কত টাকায় চলছে? 1550 টাকার কোর্স এখন অফারে চলছে 999 টাকা। এই 999 টাকা হচ্ছে কিভাবে পেমেন্ট করতে পারবা তোমরা? দুইটা স্টেপে। ফার্স্ট স্টেপে 500 টাকা পেমেন্ট করে জয়েন হয়ে থাকতে পারবা, জয়েন। আর সেকেন্ড স্টেপে কি করতে পারবা? বাকি 499 টাকা ফেব্রুয়ারির 15 তারিখের ভিতরে দিতে হবে। দিলে তোমরা ফুল কোর্সে এনরোল করবা। সেখানে যে যে জিনিসগুলো পাবা সেগুলো আমরা কিন্তু আগের ভিডিওতে বলছি, অনেক ভিডিওতে বলছি। সেগুলোর জন্য তো তাও আমি এখানে একটু লিখে দিচ্ছি কি পাবা। একটা মাস্টার বুক, ফ্রি মাস্টার বুক মাত্র 999 টাকায়। এটা প্রথম 999 জন, প্রথম 999 জনের বেশি পাবে না, প্রথম 999 জন। তো প্রথমে একটা 1 নম্বর পাবা ফ্রি মাস্টার বুক, তারপরে 2 নম্বরে পাবা কি একটা হচ্ছে টি শার্ট পাবা। 3 নম্বরে কি পাবা? 3 নম্বরে পাবা একটা তোমার হচ্ছে ফ্রি লাইভ ক্লাস। লাইভ ক্লাস সবগুলো সাবজেক্টের মাত্র হচ্ছে তোমার কি লাইভ ক্লাসগুলো জুম অ্যাপস এর মাধ্যমে, জুম। এরপরে 4 নম্বরে লাইভ যদি মিস করে ফেলো তাহলে কি থাকবে? রেকর্ডিং ক্লাস, রেকর্ড ক্লাস থাকবে। 4 পরে 5 নম্বরে কি যে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত সাপোর্ট টিচার হেল্প। তারপরে 6 নম্বরে কি একটা ডাউট সলভিং ডিওইউ টিবি ডাউট সলভিং গ্রুপ পাবে। সবগুলো সার্ভিস টোটাল 6 মাস জুড়ে পাবা মাত্র 999 টাকায়। তো যাই হোক, প্রমোশন হয়ে গেল, এখন আমরা চলে যাই এসে। তো যাই হোক, দেখি ডিজিটাল ইলেকট্রনিক্সের সাজেশন আজকে না, আগামীকাল পাবা। সকলে দ্রুত ভিডিওটা শেয়ার লাগাও, শেয়ারের পরে শেয়ার লাগাও। আমরা চলে আসি। আমার সাথে কথা বলতে হবে, ক্লাস করতে গেলে আমার সাথে কথা বলতে হবে। আমার সাথে যদি কথা না বলো আমার ক্লাস করে মজা পাবা না, ঠিক আছে? তো আমরা দেখো প্রথম অধ্যায়তে আসলে তোমার যে জিনিসটা আছে ইলেকট্রিসিটি, আমি একদম অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক। আমার ক্লাসে তুমি যেখানে থাকো না কেন শুধু যেগুলো নোট করতে বলবো সেগুলো নোট করবা, ঠিক আছে? আর যেগুলো আমি মুখে বলবো এগুলো উচ্চারণ করবা, দেখবে এখানেই মুখস্থ হয়ে যাচ্ছে। প্রথম অধ্যায়তে কি আছে? ইলেকট্রিসিটি কাকে বলে? ইলেকট্রিসিটি কাকে বলে? বইতে যা লেখা থাকে থাক। ইলেকট্রিসিটি কাকে বলে? বলছে যে তোমার বিদ্যুৎ এমন এক অদৃশ্য শক্তি বা বল যা তাপ গতি উৎপন্ন করে এবং অসংখ্য বাস্তব কাজ সমাধান করে। অর্থাৎ যে সকল মানে ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনের পরিবহনকে ইলেকট্রিসিটি বলে। ব্যাস, এক কথায় লিখে দিবা, শেষ। এরপরে আসো বদ্ধ ইলেকট্রন ও মুক্ত ইলেকট্রন কি। তার আগে বলো যে তোমরা কি এই যে তামার ইলেকট্রন বিন্যাস, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস এগুলোকে আঁকতে পারো? অতি সংক্ষিপ্ত পাঠ করাচ্ছি না, আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক পাঠ করাবো এখান থেকে। ওকে, সংক্ষিপ্ত এবং রচনামূলক, এবং সেটা করতে গিয়ে যে বেসিক আমার অতি সংক্ষিপ্ত গুলো চলে আসবে সেগুলো করাবো। ওকে, তো যাই হোক, সুতরাং সকলে দ্রুত শেয়ার করে দাও। আচ্ছা, এখন আমাকে বলো যে এইগুলো কি আমরা প্রথমে করছি লেসন 1। প্রথমে লেসন 1, লেসন 1 থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেটা হচ্ছে তামা ইলেকট্রন বিন্যাস, তামা। তারপর হচ্ছে কি অ্যালুমিনিয়াম, তামা অ্যালুমিনিয়াম আর জার্মেনিয়াম। জার্মেনিয়াম এগুলোর ইলেকট্রন বিন্যাস কি তোমরা পারো? পারলে আমাকে কমেন্টে জানাও যে স্যার পারি, তাহলে আমরা এটা করব না। দ্রুত সবাই কথা বলতে হবে, কথা না বললে মজা পাবো না, মানে কথা না বললে আসলে ব্যথা বাড়ে না, ঠিক আছে?
দ্রুত। আচ্ছা, ম্যাক্সিমাম কমেন্টে আসতে পারি, তো যেহেতু ম্যাক্সিমাম কমেন্ট আসতে পারি তাহলে এইটা ক্রস। কঠিন জিনিসগুলো করাবো আস্তে আস্তে, কারণ আমরা টোটাল বইতে আমরা একদম পুরো বইটা সলিউশন করাবো আজকের ক্লাসের মাধ্যমে। ওকে, সুতরাং যারা অডিয়েন্স আছো অডিয়েন্সের উদ্দেশ্যে পারি, সবাই পারে, গুড। তাহলে আমরা এটা স্কিপ। প্রথম অধ্যায়তে আসলে আর কিছু নাই, এবার আসলে লেসন 2, 2 নম্বর লেসন। আজকের ক্লাসের মাধ্যমে আমরা 2 নম্বর লেসনটা কি আছে সেটা হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। তো দেখি কি আছে লেসন 2 তে। আমরা এখন চলে যাব সরাসরি লেসন 2। লেসন 2, লেসন 2 এর নাম কি তোমার? পরিবাহী, অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী আর অপরিবাহী। তো এই অধ্যায়তে তাহলে যেহেতু লেসনের নামটা এই, আমাদের দেখো 3টা জিনিস জানা লাগবে। প্রথমে হচ্ছে পরিবাহী কাকে বলে, বলো তো পরিবাহী কাকে বলে? কেউ জানো? জানলে কমেন্টে জানাও। পরিবাহী মানে হচ্ছে যার ভিতর দিয়ে, মানে আমরা যদি ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী সংজ্ঞা দিই, ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী যে সমস্ত পরমাণু, যেরকম আমি যদি একটা, যেরকম একটুখানি আগেই আমরা বলছিলাম যে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। তাহলে 1 2 1 2 3 4 5 6 7 8, 1 2 3। তো এইটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এই জিনিসটা তোমরা ম্যাক্সিমাম সবাই পারো। তো দেখো, যে সকল পদার্থের সর্ববৈশিষ্ট্য কক্ষপথে 4 এর কম ইলেকট্রন থাকবে তাকে আমরা বলবো অপরিবাহী। আর যে সমস্ত পদার্থের সর্ববৈশিষ্ট্য কক্ষপথে 4টা ইলেকট্রন, যেমন সিলিকন, যদি এটা সিলিকন হতো তাহলে এর সর্ববৈশিষ্ট্য কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতো? 4টা ইলেকট্রন। তাহলে সেটাকে আমরা বলতাম কি? অর্ধপরিবাহী। আর অপরিবাহী কি? 4 এর বেশি, 4 এর বেশি। তাহলে পরীক্ষা যদি আসে অর্ধপরিবাহী কাকে বলে, অপরিবাহী কাকে বলে, এগুলো পারা যাবে না? হ্যাঁ, আশা করি পারবা। এখন আসো আমাদের এই অধ্যায়তে যে পরিবাহী রোধ নির্ণয়ের একটা সূত্র আছে। তো তাহলে এই অধ্যায়ের প্রথম অংশ গেল। সেকেন্ড যে পার্ট আছে, যে পরিবাহীর যে উপাদানের উপরে রেজিস্ট্যান্স গুলো নির্ভর করে সেই জিনিসগুলো দেখব এই অধ্যায়তে। আর নেক্সট যে জিনিসটা করা লাগবে সেই জিনিসটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আমি প্রত্যেক অধ্যায় থেকে সাজেশন দিব, প্লাস সেগুলো সলিউশনও করে দেবো। এই একটা ক্লাসই A+ পাওয়ার জন্য যথেষ্ট। ইনশাল্লাহ মনোযোগ দিয়ে দেখবা, খাতা কলম সামনে নিয়ে বসবা। আচ্ছা, তো দেখো আর ইকুয়াল টু রো এল ভাগ এ, এই প্রমাণটা কি সবাই পারো? একদম সহজ প্রমাণ। এই প্রমাণটা কি সবাই পারো? একটু কমেন্টে জানাবা। আর ইকুয়াল টু রো এল ভাগ এ, এটা সংক্ষিপ্তও আসতে পারে, রচনামূলকও আসতে পারে। ওকে, সুতরাং একটু দ্রুত কমেন্টে জানাই ফেলো যে এই প্রমাণটা তোমরা পারো কি পারো না। এখানে এই একটা প্রশ্ন 2 নম্বর অধ্যায়তে। সেকেন্ড প্রশ্ন, পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? এই দুইটা প্রশ্ন, এই দুইটা থেকে একটা প্রশ্ন প্রশ্নের যে কোনো এক কোণায় লেখা খুঁজে পাবা। আই গ্যারান্টেড ইট, প্রশ্নের যে কোনো এক কোণায় তুমি লেখা খুঁজে পাবা। ওকে, আচ্ছা, বলছে করাই দিতে, তো ঠিক আছে, তাহলে এটা একটু করাই দিই। আমরা আজকে যে প্রমাণগুলো করাবো এগুলো একটু শর্টকাটে করাবো, কারণ যেহেতু লাস্ট টাইম। তো দেখো, মানে আমি বললাম না, তুমি যেখানেই বসে আসো না কেন, তুমি যেখানেই বসে থাকো না কেন, তুমি শুধু আমাকে ফলো করো, আমাকে ফলো করো। তোমার কিচ্ছু পারার দরকার নাই, কিচ্ছু পারার দরকার নাই। সেই জিনিসটা বলবা যে স্যার আমি পারি না, শিখাই দেওয়ার দায়িত্ব আমার, কি করে শিখাইতে হয় সেটা আমি দেখবো। তো দেখো, মনে করো আর ইকুয়াল টু, আগে নাম জানতে হবে, নাম জানতে হবে। কিভাবে নাম জানতে হবে? আর তে কি হয় এই জিনিসটা আগে জানতে হবে। আর ইকুয়াল টু কি? রোধ না, বা রেজিস্ট্যান্স ইংরেজিতে তোমরা হয়তো যা জানো। রো কে বলা হয় আপেক্ষিক রোধ,
আপেক্ষিক রোধ। এরপরে আসো এল। এল কে হচ্ছে কি দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য সেটা আসছি। এতে কি তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদ মানে কি সেটা আমি তোমাকে দেখাচ্ছি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো আমি সেটা তোমাকে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ। তো দেখো প্রস্থচ্ছেদ মানে এই একটা কলম আছে, এই কলমটাকে আমি এই বরাবর কেটে ফেললাম, এই কলমটাকে এই বরাবর কেটে ফেললাম, কেটে ফেলে এই মনে করো কেটে ফেলেছি, ফেলে এই পাশ থেকে যে এই গোল অংশ দেখা যাচ্ছে না, এই যে গোল অংশ দেখতে পাচ্ছ না, এটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, হ্যাঁ এগুলো এটা রচনাতেও আসতে পারে, সংক্ষিপ্ত আসতে পারে, বাট প্রশ্নের যে কোনো এক কোনায় খুঁজে পাবা। আই রিপিট এগেইন, প্রশ্নের যে কোনো এক কোনায় খুঁজে পাবা। তো দেখো এই প্রমাণটা যদি করতে হয় তো আমরা যে কোনো একটা তার নিব, একটা তার নিলাম, এই যে তার নিয়েছি মনে করলাম এই তারের দৈর্ঘ্য এল, আমরা এই ছবিটা আঁকাবো ঠিক সেম একইভাবে ছবিটা আঁকাবো। এই তারের দৈর্ঘ্য হচ্ছে এল। এরপরে আসো এর যে প্রস্থচ্ছেদ আছে, এই প্রস্থচ্ছেদটাকে মনে করলাম এ। ওকে, তো তাপ মানে কোনো পরিবাহীতে কারেন্ট প্রবাহিত হইলে মনে করো তুমি যেখানে বসে আসো, তোমার যদি আউটসাইডে কোনো ওয়্যারিং থেকে থাকে, আউটসাইড বলতে কি তার যদি দেখা যায়, তো সেই তারটা যদি মনে করো, আমি একটা সিম্পল তোমাদের উদাহরণ দিচ্ছি, একটা তার দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। তোমার মনে করো এই যে মাউসের এই যে তারটা আমি তোমাদের দেখাচ্ছি, এই যে তারটা দিয়ে আমি যদি এখন মোটর চালাইতে যাই, মোটর কিন্তু মানে চলবে না। কেন চলবে না? কারণ কি এর প্রস্থচ্ছেদ ছোট। তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তো সকলেই দ্রুত বন্ধুদের মেনশন দাও এবং লাইভটা শেয়ার করে রাখো, কারণ এই মজার ক্লাস কিন্তু আসলে আর পাবা না, প্লাস হচ্ছে মিস করলে বিপদ। এখন আসো তাইলে আমরা যে লিখবো যে কোনো এক নম্বর শর্তে লিখবো, এই ছবিটা আঁকাবো, আঁকানোর পরে লিখবো আমাদের পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসতে পারে, যে কোনো একটা পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, তো তাহলে কতটুকু উত্তর করব, এবং প্রমাণ করো যে আর ইকুয়াল টু রো এল ভাগে, তাহলে কতটুকু উত্তর করব, সেই জিনিসটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। ওকে, তো লিখবো যে দেখো যারা ভালো মার্কস পেতে চাও তারা আমার ইউটিউবে চলে যাবা, দেখবা যে সম্পূর্ণ কিভাবে লিখতে হবে সব দেওয়া আছে, বেসিক ইলেকট্রিসিটি প্লে লিস্টে দেখবা দেওয়া আছে। এখানে যে জিনিসটা করা আছে একটু শর্টকাটে করানোর চেষ্টা করছি। তো এক নম্বর সূত্রে লিখবো যে কোনো পরিবাহীর রোধ, কোনো পরিবাহীর রোধ, কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক, দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্যের লিখে এখানে বিরাকেটে এল দিয়ে দিবা, আর এই যেখানে রোধ লিখবা বিরাকেটে আর দিয়ে দিবা, সমানুপাতিক। ঠিক আছে, এখন কোন নির্দিষ্ট পরিবাহী লিখবা এক নম্বরে, কোন নির্দিষ্ট, কোন নির্দিষ্ট, নির্দিষ্ট বলতে কি বোঝাচ্ছি, নির্দিষ্ট বলতে বোঝাচ্ছি যদি কোনো তারটা তামার হয় তাহলে সেটা তামার তার, যদি কোনো তারটা অ্যালুমিনিয়ামের হয় তাহলে সেটা অ্যালুমিনিয়ামের তার। ওকে, সাইবেং টু ক্লাস খুব দ্রুতই আসবে। কোন নির্দিষ্ট পরিবাহীর রোধ আর তার দৈর্ঘ্যের সমানুপাতিক। এখন আসো তোমার, তাইলে আমরা কি এখানে ব্র্যাকেটে লিখে দিব যখন, যখন কি তোমার অন্যান্য উপাদানগুলো স্থির, অন্যান্য উপাদান বলতে কি যখন এ ও তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির। ঠিক আছে, যখন এ ও তাপমাত্রা স্থির। এখন আসো পরবর্তী অংশে, তো পরবর্তী অংশে আমরা কি করব তোমার, তাহলে অতএব আমরা কি লিখতে পারবো যে আর ভ্যারাইসেস এল। ঠিক আছে, আর ভ্যারাইসেস এল লিখতে পারবো। দুই নম্বরে কি লিখবো যে কোনো নির্দিষ্ট পরিবাহীর, বিষয় হচ্ছে
যখন আমরা যে কোনো একটা জিনিসকে কল্পনা করব তখন আর একটা জিনিসকে স্থির রাখতে হবে। কোনো পরিবাহীর রোধ, রোধকে কি আর দ্বারা প্রকাশ করব ব্র্যাকেটে, তার প্রস্থচ্ছেদের, প্রস্থচ্ছেদের, প্রস্থচ্ছেদ মানে কি এ, এর ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক, ঠিক আছে, প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। তো ঠিক আছে, যেহেতু প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক তাহলে আমরা কি লিখতে পারি, অতএব আর ভ্যারাইসিস 1/a লেখা যায় কিনা, লেখা যায়। আচ্ছা এখন আসো, তাইলে এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, এটাকে 2 নম্বর সমীকরণ দিই। দেখো আমরা যদি বলে পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, তো এখানে আমরা ব্র্যাকেটে আরো একটু লিখতে দিতে পারি যে যখন এ, এখানে দেখো এটা পরিবর্তন হয়েছে, কে পরিবর্তন হয়েছে, এ, তাহলে স্থির থাকবে কে, এল, তাহলে লিখবো যখন এল ও তোমার কি তাপমাত্রা স্থির, ঠিক আছে, এল ও তাপমাত্রা স্থির। এখন আসো, যদি আমার প্রশ্নে আসে, আই রিপিট এগেইন, যদি প্রশ্নে আসে যে তোমার কি কি বিষয়ের উপর নির্ভর করে, তাহলে আমরা আরেকটা সূত্র দেব যে কোন নির্দিষ্ট পরিবাহীর, কোন নির্দিষ্ট পরিবাহীর, আজকে যতগুলো প্রশ্ন তোমাদের সমাধান করাবো সবগুলো প্রশ্নই প্রশ্নের যে কোনো এক কোনায় খুঁজে পাবা। ওকে, এটা সংক্ষিপ্ত আসতে পারে, রচনামূলকও আসতে পারে। কোন পরিবাহীর রোধ, কোন নির্দিষ্ট পরিবাহীর রোধ তার আপেক্ষিক উপাদানের উপর নির্ভরশীল, আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক ঘনত্বের উপর নির্ভরশীল, ঘনত্বের উপর নির্ভরশীল, ঠিক আছে। এখন আসো, তাহলে যদি রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, এই তিনটা দিলেই শেষ। যদি পরীক্ষায় আসে, আই রিপিট এগেইন, যদি পরীক্ষায় আসে যে আর ইকুয়াল টু রো এল বাই এ, তাহলে কি করব, যদি পরীক্ষায় আসে আর ইকুয়াল টু রো এল বাই এ, সেক্ষেত্রে আমরা কি করব সেটা দেখার চেষ্টা করি। সেক্ষেত্রে দেখো এইখানে যে 1 নম্বর আছে, এইখানে লেখার পরে সেম একই রকম ভাবে এখানে লেখার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে 1 ও 2 নং হতে, 1 ও 2 নং হতে কি লিখতে পারি, আর ভ্যারাইসেস এল ইন্টু 1/a, আর ভ্যারাইসেস এল ইন্টু 1/a। কেন লিখতে পারলাম বলো তো, কারণ এটাও সমানুপাতিক, এটাও সমানুপাতিক, তাই লিখলাম। এখন আসো, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক বসে, কি বসে, একটা সমানুপাতিক ধ্রুবক বসে, তাহলে সেটা কি হবে, আর ইকুয়াল টু রো এল ভাগ এ, এই প্রমাণ। তো দেখো এখন কথা হচ্ছে, স্যার এখানে রো কেন বসাইলেন, আমি কি অন্য কিছু বসাইতে পারতাম না? না, তুমি অন্য কিছু বসাইতে পারত না, কারণ যে কোনো একটা সূত্র এস্টাবলিশ করতে গেলে বিজ্ঞানীরা নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিছু নিয়ামকের উপস্থিতিতে একটা নির্দিষ্ট ভ্যালু তোমার ঠিক করে দেয়, ওই জিনিসটা ছাড়াও অন্য কিছু বসানো যায় না। ওকে, আচ্ছা তাহলে পরবর্তীতে চলে আসি। পরবর্তীতে বুঝতে কারো অসুবিধা আছে? আশা করি কারো অসুবিধা নাই। তাহলে আমরা মুছে দিলাম, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও, সবাই একটা দ্রুত স্ক্রিনশট নেওয়া হলে আমাকে বলো, স্যার স্ক্রিনশট নেওয়া ডান, দ্রুত বলো। কথা না বললে আসলে ক্লাস নিতে ভাল লাগে না, কথা না বললে ক্লাস নিতে ভাল লাগে না। সবাই বলো যে স্যার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, তাইলে আমরা পরের অংশে চলে যাবো। এবং আজকে যে অংশগুলো করাবো সবগুলো অংশই প্রশ্নের যে কোনো এক কোনায় খুঁজে পাবা, সবগুলো অংশই। সুতরাং ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার করে রাখো এবং তোমার বন্ধুদের শেয়ার করে দাও। গরম লেগে যাচ্ছে তাই খুলে ফেললাম, তাই তো। কোপ হবে মানে আজকে কোপ, শিওর শিওর কোপ হবে আজকে। সংক্ষিপ্ত রচনামূলক, আর যারা শুধু সাজেশনের জন্য আসছো তাদের বলবো যে তোমরা শুধু সাজেশনের জন্য এসো না, শুধু সাজেশনের জন্য এসো না, শুধু সাজেশনের ক্লাসটা আগেই হয়ে গেছে, খুঁজে না পাইলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও, এই ক্লাসটা কিন্তু তোমার কাছ থেকে হারায় যাবে, সুতরাং দ্রুত শেয়ার করে রাখো। আর অফার থাকতে থাকতে 999 টাকার অফারটা অ্যাকসেপ্ট করে ফেলো, 2টা স্টেপে পেমেন্ট করে, হয়েছে? আচ্ছা ডান, গুড। এই যে এরকম কথা বলতে হবে,
সার্ভেইং 2 এর সাজেশন দিবেন স্যার? হ্যাঁ আজকে দিব, যদি এই ক্লাসটা নিয়ে শেষ করতে পারি তাহলে আজকেই দিব ইনশাআল্লাহ, তা না হলে কালকে পাবা সার্ভেইং 2 এর সাজেশন। এখন আসো, এই অধ্যায়তে অঙ্ক আছে, অঙ্কটাও বেশ গুরুত্বপূর্ণ, লেসন 2 এর অঙ্কটাও বেশ গুরুত্বপূর্ণ। তাহলে লেসন 2 এর অঙ্ক কোন করাই দেবো কিনা দ্রুত বলো, কমেন্টে জানাও। লেসন 2 এর অঙ্ক কি পারো তোমরা? তাড়াতাড়ি কমেন্টে জানাতে হবে আমাকে যে স্যার পারি কি পারি না। যদি পারো তাইলে আমি করাবো না, যদি না পারো তাইলে আমি করাই দেবো। আমি একটা অঙ্ক লিখি, একটু জটিল লেগে একটা অঙ্ক লিখি, যেন একটা অঙ্কের ভিতরে তোমরা সবগুলো সমস্যা সমাধান করতে পারো, ঠিক আছে? মানে এই অঙ্কের সংখ্যা পরিবর্তন থাকতে পারে। আচ্ছা, তো দেখো আমার সাথে কথা বলতে হবে। 10 ওহম রোধ, 10 ওহম রোধ ও 0.46 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তোমার কি একটি তারের আপেক্ষিক রোধ, একটি তারের আপেক্ষিক রোধ, রোধ কত? 50 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার, ওহম সেন্টিমিটার, তারের দৈর্ঘ্য কত মিটার হলে তারের দৈর্ঘ্য কত মিটার? ঠিক আছে, এই অঙ্ক পারো কি তোমরা? যদি পারো তাহলে কমেন্টে জানাও, আমি করাবো না, যদি না পারো তাহলে করাই দেবো। এখানে আমি একটা জটিল অঙ্ক বসিয়েছি, অঙ্কটা যদি সংক্ষিপ্তে আসে তাহলে এত জটিল অঙ্ক আসবে না, সহজ অঙ্ক আসবে। ওকে, দ্রুত করান করান, আপনি করাই দিলে ভালো হয়। গুড, হ্যাঁ করাই দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, এরকম আমার সাথে কথা বলতে হবে, কথা না বললে হবে না। এখন অঙ্ক করার আগে আমাদের জানতে হবে, কি জানতে হবে? যে কোন জিনিসটাকে কোন সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, এটাই যদি না জানি আমি অঙ্ক করতে পারবো না। ওকে, তো দেখো এখানে আমরা কি করব। এখানে দেখো বলছে 10 ওহম রোধ, রোধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। তাহলে আর ইকুয়াল টু কত? 10 ওহম, বোঝা গেল? 40 সেন্টিমিটার ব্যাস, ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডি, তাহলে কত? 0.46 সেন্টিমিটার। ওকে, এবার আসো একটি তারের আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধকে কি দ্বারা প্রকাশ করি? রো, সেটা কত? 50 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। এরপরে আসো তারের দৈর্ঘ্য কত মিটার, তারের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে তারের দৈর্ঘ্য কি? এল ইকুয়াল টু হট, তাই তো? এবং এই এককটা কোন এককে নির্ণয় করতে বলছে? মিটার এককে। এখানে যদি আমার নাই বলে দিত তাহলে আমার এখানে যা ছিল তাই করলে হয়ে যেত। ওকে, এবং আমরা সবসময় চেষ্টা করব সবগুলো একককে মিটার একটা স্ট্যান্ডার্ড একক, সেই এককে নিয়ে আসার জন্য, ঠিক আছে? এখন আসো তাহলে আমরা যে কাজটা করব, আমি আজকে যতগুলো জিনিস করাবো সবগুলো জিনিসই তোমরা পরীক্ষার প্রশ্নে পাওয়ার সমূহ সম্ভাবনা, সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। ওকে, যারা শুধু সাজেশনের জন্য এসেছো তারা আমরা আজকে সাজেশন দিব প্লাস সেগুলো সমাধানও করিয়ে দেব। ওকে, যারা শুধুমাত্র সাজেশনের জন্য এসেছো তারা চলে যাবো আমাদের ইউটিউবে গিয়ে দেখো লাস্ট ক্লাসে আমরা একটা সাজেশন দিয়েছি। আজকের ক্লাসে ম্যাক্সিমাম জিনিসগুলো আমরা রচনামূলক জিনিস সমাধান করাবো। তো দেখো আমরা জানি কি? আমরা জানি আর ইকুয়াল টু রো এল ভাগ এ, এটা জানি না? তাইলে দেখো এখানে আর আছে, অসুবিধা নাই, রো আছে, অসুবিধা নাই, এল নাই, বের করতে হবে। এও তো নাই, এ সমান সমান বের করে নিতে হবে না? এ মানে কি? এ ইকুয়াল টু কি? π/4 ইন্টু ডি স্কোয়ার, তাই না? এ ইকুয়াল টু π/4 ইন্টু ডি স্কোয়ার, তাই তো? তো যেহেতু π/4 ভর্তি হতে কোন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো? আমাদের অফিসিয়াল নাম্বার একটাই, এই যে উপরে অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করলেই হবে ইনশাল্লাহ, অথবা পেজে ইনবক্স করো, পেজে ইনবক্স করলে হবে। এখন আসো
আর ইকুয়াল টু রো এল ভাগ এ। তো এল, এলটা কি? দৈর্ঘ্য। এ মানে কি? পাই বাই 4 ডি স্কয়ার। স্যার পাই বাই 4 ডি স্কয়ার কেন বসালেন? তার কি রকম হয় দেখতি? গোলাকার হয় না? আর গোলাকার ক্ষেত্রফলের সূত্র কি? পাই বাই 4 ডি স্কয়ার। ওকে, যদি আমার ব্যাসার্ধ দেওয়া থাকতো, যদি ব্যাসার্ধ মানে এই জিনিসটা কিন্তু তোমাকে জানতে হবে যে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি। যেহেতু এসএসসি পাস করে এই পর্যন্ত এসেছো, সুতরাং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমার জানা থাকা উচিত। যদি আমার কোনো সময় ক্ষেত্রফলে মানে ব্যাস বলে দেয় তাহলে সূত্র হয় এই, যদি ব্যাসার্ধ বলে দেয় তাহলে হয় পাই আর স্কয়ার। ব্যাসার্ধ বলে দিলে এটা সূত্র, আর ব্যাস বলে দিলে এটা সূত্র। ওকে, এখন আসো তাহলে সেটা কি হবে? পাই বাই 4 ইন্টু ডি। ডির ভ্যালু কত? 0.46। তাহলে সে 0.46 টাকে 0.46 স্কয়ার। এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো দেখি একটু মেশিন চালাই। মেশিন চালাইতে পারো তো সবাই? এই মেশিন চালাতে পারো না গিরা গিরা? কমেন্টে জানাও দ্রুত। আচ্ছা, কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্টে জানাও তো। অনেকের কে কোথা থেকে যুক্ত হয়েছে সেটা তো জানি না। আমরা শিফট চেপে পাই চাপলাম, ভাগ 4 ইন্টু 0.46 স্কয়ার করলে হচ্ছে কত? 0.166। 0.166, তাই তো? এখন আসো, যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে যে আমাদের এখন এখানে মানগুলো ইনপুট করতে হবে। যেহেতু আমার এল এর মানের দরকার, দেখো তো আমি এটাকে যদি আর গুণন করি তাহলে কি হবে? রো এল ইকুয়াল টু আর এ। আবার এল ইকুয়াল টু কি হবে তাহলে? আর এ ভাগ রো। আর আর এর ভ্যালু কত? 10। তাহলে সেই 10 বসালাম। দেখো এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবগুলো একক জন একই এককে থাকে। যদি একক উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু আমরা সূত্র বসাইতে পারবো না। ওকে, তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আসো 10 ইন্টু এ। এ মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা কই? এই, তাহলে এটা বসাবো 0.166, তাই তো? ভাগ রো, রোর ভ্যালু কত? এটা, তাহলে ওইটা বসাবো 50 ইন্টু 10⁻⁻6। তাহলে এখানে ক্যালকুলেশন করব আমরা, দেখি কত আসে। দশ ইন্টু 0.166 ভাগ 50 ইন্টু 10⁻⁻6, তাহলে 33 এত সেন্টিমিটার। তো ঠিক আছে, এত সেন্টিমিটার যখন আসছে, তো আমরা যে কাজটা করব এখানে দেখো, এটাকে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 332 মিটার। যেহেতু আমার মিটারে বের করতে বলছে, তাই আমরা ওটাকে 100 দিয়ে ভাগ করছি, করলে মিটার হয়ে গেল, ব্যাস শেষ। তাহলে আশা করি বুঝতে কারো অসুবিধা নাই। এই টাইপের অঙ্ক আসতে পারে। এখন আমি এটা করিয়েছি সব থেকে ঝামেলা করা অঙ্ক, পরীক্ষায় আরো সহজ অঙ্ক আসতে পারে। দেখা যাচ্ছে ডাইরেক্ট এ এর মান দেওয়া থাকলো, অথবা যদি কঠিন দেওয়ার চেষ্টা করি দেখা যাচ্ছে ডি এর মান বের করতে বললো। এছাড়া আরো একটা অঙ্ক আছে, সেটাও করাবো। এটা স্ক্রিনশট দেওয়া হলে দ্রুত বলো। এসডি সৌরভ, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, গুড। সাইদ হাসান সিলেট থেকে, গুড সাইদ হাসান। ইমন ইসলাম 100 ms। 100 ms ক্যালকুলেটর এই মুহূর্তে কাছে নেই। এই যে রাফি, এ ক্যালকুলেটরে ক্যালকুলেশন করছে, গুড। এইরকম স্টুডেন্টই চাই। স্ক্রিনশট দেওয়া হলে দ্রুত কমেন্টে জানাও, দ্রুত কমেন্টে জানাও স্ক্রিনশট দেওয়া হইলে। ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, গুড। দ্রুত পরবর্তী সেমিস্টার কোর্স এনরোল করে ফেলো। স্ক্রিনশট দেওয়া হয়েছে? অফার থাকতে থাকতে প্রথম 999 জন। আমরা ওই যে কোর্সের সকল সুযোগ সুবিধা আমরা কিন্তু কমেন্ট বক্সে পিন করে দিয়েছি। পঞ্চগড় থেকে, ডিপিআই থেকে, গুড। আচ্ছা আচ্ছা, কুমিল্লা থেকে দোলন দাস, থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য। আচ্ছা, ওই যে স্ক্রিনশট দেওয়া, দ্রুত বলো। দিনাজপুর পলিটেকনিক থেকে, গুড। তারপর কি শরিয়াতপুর থেকে, গুড, ডান। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের অঙ্কে চলে যাই। আজকে আমরা একদম টোটাল বই সলিউশন করব, টোটাল বই একদম এ টু জেড। সুতরাং ধৈর্য ধরে কাঁচা মেরে বসতে হবে, এক ক্লাসে এ প্লাস। ওকে, তাহলে পরে আসি। সবাই খাতা কলম সাথে নিয়ে বসো, খাতা কলম সাথে নিয়ে বসো। এই অধ্যায় থেকে আরো একটা টাইপের ম্যাথ আছে, আমি সেই ম্যাথটা করাবো এখন। এই ম্যাথটা বইতে এক এক নিয়মে করা থাকে, বাট আমি যে নিয়মটা ফলো করাবো, এই নিয়মটা ফলো করলে আশা করা যায় তোমরা যে কোনো অঙ্ক আসলে সমাধান করতে পারবে। দেখো অঙ্কটা এরকম যে একটি
তারের দৈর্ঘ্য, তারের রেজিস্ট্যান্স, একটি তারের রেজিস্ট্যান্স 6 ওহম। এখানে সংখ্যা পরিবর্তন, 6 জায়গায় 9 দিতে পারে, 9 9 12 যা ইচ্ছা তাই দিতে পারে। ওকে, রেজিস্ট্যান্স। দ্রুত বন্ধুদের মেনশন দাও, এই ক্লাস যদি হারায় না ফেলতে চাও বন্ধুদের মেনশন দাও অথবা শেয়ার করে রাখো, তাহলে কিন্তু ক্লাসটা তোমার কাছে থাকবে। ক্যালকুলেশনটা ভালো করে দেখাবো ইনশাল্লাহ, ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও। 6 ওহম। একই পদার্থের অন্য একটি তারের রোধ কত? একই পদার্থের অন্য একটি তারের রোধ কত? তারের রোধ কত? যদি এর দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ, যদি এর দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ, প্রথমটা 3 গুণ আর কি প্রস্থচ্ছেদ দ্বিগুণ এবং প্রস্থচ্ছেদ দ্বিগুণ, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এখন আসো আমরা যে কাজটা করি, স্যার ক্যালকুলেশনটা ভালো করে দেখান, ইনশাল্লাহ দেখাবো। স্যার চুল কোন সেলুন থেকে কাটাইছেন? কেন যাবা নাকি ওই সেলুনে? হেব্বি লাগছে না? কাইসা লাগা? কমেন্টে জানাও, একটু তো বলতেও পারো, মাঝে মধ্যে একটু গল্প না করলে ভালো লাগে। আচ্ছা, তো দেখো, যাই হোক, এই একটা ক্লাসই তোমার যে কোনো বন্ধুর ফেল ঠেকাইয়া দিতে পারে, একটা ক্লাস। কারণ এই ক্লাসে আমরা যতগুলো প্রশ্নের সলিউশন করাবো সবগুলো প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবা, সবগুলো প্রশ্ন, ঠিক আছে? এখন আসো, একটি তারের রেজিস্ট্যান্স 6 ওহম এবং একই পদার্থের অন্য একটি তারের রোধ কত যদি এর দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ এবং প্রস্থচ্ছেদ দ্বিগুণ হয়? সেক্ষেত্রে কি হবে সেটা দেখার চেষ্টা করব। মানে মূলত আসলে বিষয়টা বলতে চাচ্ছে যে এখানে দেখো আসলে মূলত যে বিষয়টা আমাদের বলতে চাচ্ছে যে একটি তারের রেজিস্ট্যান্স 6 ওহম, তার মানে এই একটা তার আছে, এই তারের রেজিস্ট্যান্স আছে 6 ওহম, মানে এই তারের আর ইকুয়াল টু 6 ওহম। ওকে, এখন বলছে একই পদার্থের অন্য একটি তার। একই পদার্থ মানে কি? এইটাও যদি মনে হয় তামার, আমি জানি না কি পদার্থ, তো আমি ধরে নিলাম তামা। ওকে, তাইলে আরো একটা তার আছে যে তারটাও হবে তামার, দুটোই একই তার। মানে আমি যদি একটু প্র্যাকটিক্যালি তোমার দেখাই, মানে বিষয় আছে, মনে করো এই যে কিবোর্ডটা আছে, এই কিবোর্ডের এই যে তার, এই একটা তার এনতে কেটে নিলাম, এখান থেকে এই পর্যন্ত কেটে নিলাম, সেম আর একটা অংশ এখান থেকে এই অংশ কেটে নিলাম, এই যে এখান থেকে এই অংশ আসছে এই যে এখান থেকে এই অংশ এর মাঝখান থেকে কেটে নিছি। ওকে, তো যদি কেটে নিয়ে থাকি তো সেক্ষেত্রে দেখো আমার কি কাজটা হবে। তারপরে এটাও তামা হলে এটাও তামা, যখন দুটোই তামা তখন এটার আপেক্ষিক ঘনত্ব রো, এটার আপেক্ষিক রোধও রো হবে। একই পদার্থ হইলে তাদের আপেক্ষিক রোধও একই হয়, ঠিক আছে? এখন আসো যে কাজটা করতে হবে আমাদের, তাহলে বলছে যে একই পদার্থের অন্য একটি তারের রোধ কত। তো আমি মনে করলাম প্রথমটার দৈর্ঘ্য হচ্ছে L1, প্রথমটার দৈর্ঘ্য কি L1, প্রথমটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে সেটা হচ্ছে A1, প্রথমটার দৈর্ঘ্য L1 এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1। ওকে, এখন আসো পরবর্তী ক্ষেত্রে আমাদের কি করতে হবে। পরবর্তী ক্ষেত্রে এই যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটা মনে করলাম L2 এবং এই ক্ষেত্রফলটা মনে করলাম A2। বুঝাইতে পারলাম কিনা? বুঝতে অসুবিধা আছে কারো? বুঝতে অসুবিধা থাকলে দ্রুত বলতে পারো, দ্রুত কমেন্টে জানাও। দ্রুত কমেন্টের মাধ্যমে জানাই ফেলো কারো যদি বুঝতে অসুবিধা থাকে। এখন আসো
আশা করি কারো বুঝতে অসুবিধা নাই। এখন আসো যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে যে এলন। তো মনে করো আমরা এই জায়গায় জিনিসগুলো একটু ধরে নিতে হবে। কি ধরে নিবেন স্যার? তো দেখো আমি ধরে নিই যে প্রথম ক্ষেত্রে তোমার R1 ইকুয়াল টু 6, L1 ইকুয়াল টু L1 ইকুয়াল টু কি ধরছি? L। ভালো করে বুঝছো এই অঙ্কটা, বইতে এক এক নিয়মে করা আছে, বাট আমি যে নিয়মে করাবো এই নিয়মটা বুঝতে পারলে খুব ইজি লাগবে। ওকে, আচ্ছা বোঝো না, আমি আবারও বুঝাচ্ছি। দেখো বলছে একটি তারের রেজিস্ট্যান্স 6 ওহম, মানে একটা তার আছে তার রেজিস্ট্যান্স 6 ওহম। একই পদার্থের অন্য একটি তার, একই পদার্থ মানে এটা তামার হইলে এটাও তামা, তারের রোধ কত? রোধ বের করতে বলেছে, মানে এর R2 কত সেটা বের করতে হবে। R2 এর ভ্যালু কত বলেছে? যদি এর দৈর্ঘ্য প্রথমটি 3 গুণ এবং প্রস্থচ্ছেদ 2 গুণ হয়, তাহলে আগে প্রথমটার দেখো আমরা যে সূত্র জানি সেই সূত্রটা কি? R ইকুয়াল টু রো এল ভাগে, তাই তো। আর প্রথমটার দৈর্ঘ্য রোধ R1 ইকুয়াল টু 6 ওহম দেওয়া আছে, L1 তো দিয়া নেই, তা আমি ধরে নিলাম L1 মানে L। ওকে, A1 সেটাও তো দিয়া নেই, A1 ইকুয়াল টু কি? A। আচ্ছা এরপরে আসো রো অন ইকুয়াল টু রো ওয়ান ইকুয়াল টু, কেন রো ধরলাম? তার কারণ প্রথমটার রোধকে আমরা রো ওয়ান হিসেবে বিবেচনা করছি, তাহলে দ্বিতীয়টার রোধ ইকুয়াল টু রো টু। কারণ কি? যেহেতু পদার্থ একই তাই দুইটার রোধ একই হবে। ওকে, এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? R2 বের করতে হবে। L2 সমান সমান কি দেখো বলেছে, এই জায়গাটাই হচ্ছে আসল খেলা, এই খেলাটা বুঝতে পারলে অঙ্কটা সহজ। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যদি এর দৈর্ঘ্য প্রথমটি 3 গুণ হয়, প্রথমের দৈর্ঘ্য কত? L, প্রথমের দৈর্ঘ্য কি? L না, তাহলে L2 কত দেব? 3L, L2 3L হবে না? এরপরে আসো প্রস্থচ্ছেদ দ্বিগুণ, প্রস্থচ্ছেদ কি? দ্বিগুণ, তাইলে A2 সমান সমান কি হবে? A2 সমান সমান 2A হবে না? বুঝতে অসুবিধা আছে কারোর? আশা করি বুঝতে কারো অসুবিধা নাই। এখন আসো পরবর্তী কাজটা কি করব সেটা দেখার চেষ্টা করি। এখানে দেখো আমরা A1 A2 L1 L2 হয়ে গেছে, তো এখানে রো 2 আগে যেহেতু লিখে ফেলছি তাই আর লেখা লাগবে না। তাহলে দেখো আমরা অতএব প্রথম ক্ষেত্রে কি হবে? প্রথম ক্ষেত্রে R1 ইকুয়াল টু L1 রো 1 L1 ভাগ A1। আমাদের মূল টার্গেট থাকবে এখান থেকে রোর মানটা বের করে দ্বিতীয় ক্ষেত্রে বসায় দেওয়া। কারণ কি? দুইজনের ক্ষেত্রে একটা জিনিসই কমন, সেটা কি বলতো? এই যে এই জিনিসটাই কমন। তাহলে আমরা প্রথম ক্ষেত্র থেকে এই যে এই জিনিসটাই কমন দুইজনের ক্ষেত্রে, প্রথম ক্ষেত্র থেকে রো এর সাহায্যে রোর মান বের করব, বের করে ওটা দ্বিতীয় ক্ষেত্রে বসাই দিলে মান বের হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা মানগুলো ইনপুট করি তাহলে কি হবে? মানগুলো যদি R1 এর ভ্যালু কত? 6, তাহলে 6 ইকুয়াল টু রো 1, রো 1 মানে কি? রো। L1 মানে কি? L ভাগ A1 মানে কি? A। তাইলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি আসে দেখো, এই A কে যদি এই পাশে গুণ করি তাহলে রো L ইকুয়াল টু কি হবে? 6A, আর এখান থেকে রো ইকুয়াল টু কি হবে? 6A ভাগ L হবে, তাই নয় কি? আসলে বুঝতে কারো অসুবিধা থাকার কথা নয়। এরপরে আসো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে হবে তোমার দেখো একই রকম, R2 ইকুয়াল টু কি? রো 2 L2 ভাগ A2, তাই না? মানে একই সূত্র, দ্বিতীয় ক্ষেত্রে বলে 2 বসাইছি, প্রথম ক্ষেত্রে বলে 1 বসাইছি। ওকে, আচ্ছা এখন আসো তাহলে পরবর্তীতে যাই। তাহলে রো 2 মানে কত বলো তো? আমি নিচে করি। রো 2 মানে কি? এই যে রো 2 মানে কি? রো না, সেই রোর মান রো লিখবো, রো ইন্টু L2, L2 মানে কত? L2 মানে কি? 3L না, সেই 3L লিখবো।
3L ভাগ A2। A2 মানে কত বলো তো? A2 মানে কি 2A না, সেই 2A লিখবো। এবার আসো, এটা রোর ভ্যালুটা কত বের করছি 6A/L, তাহলে সেই মানটা এখন বসাবো। 6A ভাগ L ইন্টু কত আছে 3L, তাহলে 3L ভাগ কত 2A। এবার দেখো এটা নিচে আছে, ওইটা কি উপরে আছে না, উপর নিচ কি কেটে যাবে, কেটে গেলে কি হবে L ভাগ L কেটে যাচ্ছে, তাই তো। আর এই 3 আর 6 কি গুণ হবে, 3 6 গুণ করলে কত হয় 18 হয়, তাহলে এখানে থাকছে 18A ভাগ 2A। এ এ কেটে গেল, 2 রে 18 দিয়ে ভাগ করলে কত হয় 9, তাহলে 9 ওহম, এটা অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছো। ওকে, এই অধ্যায়তে এগুলোই ছিল। এখন যাব আমরা তৃতীয় অধ্যায়তে। ওকে, কি টেম্পার্ড পান্ডা, শাউট আউট দেন আমাকে। শাউট আউট তো দিলাম, সকলে দ্রুত স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দেওয়া হলে আমাকে বলো, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। দ্রুত কমেন্টে জানাও স্ক্রিনশট দেওয়া হইলে, কারণ এই অধ্যায় থেকে এই তিনটা জিনিসের ভিতরে একটা জিনিস কিন্তু প্রশ্নের যে কোনো এক কোণায় খুঁজে পাবা। ওকে, এরপরে আসো পরের অঙ্কে যাই। পরে তৃতীয় অধ্যায়, এখন যাবো লেসন 3। আমরা সাজেশন দিব প্লাস সেগুলো সলিউশনও করিয়ে দেবো ইনশাল্লাহ। তার মানে কি এক ক্লাসেই পুরো বই কমপ্লিট, তাই তো, এক ক্লাসে পুরো বই কমপ্লিট। লেসন 3 3 নম্বর অধ্যায়তে কি আছে কমেন্টে জানাও। 3 নম্বর অধ্যায়ের নাম কি দ্রুত কমেন্টে জানাও, একা একা বোর হইও না, আমাকেও একটু সঙ্গ দাও। লেসন 3, কারণ একা একা ক্লাস করতে গেলে কি বোরিং ফিল করা লাগে না। ডান, গুড। এরকম কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে আসলে মানে মজা হয় না, বুঝছো। মানে যদি আমার সাথে কানেক্টেড না থাকো তাহলে কি করে কি হবে বলো তো। এবার আসলে লেসন 3। লেসন 3 হচ্ছে ক্যাপাসিটর ও ইন্ডাক্টর। আচ্ছা, তো দেখো এই অধ্যায়তে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে এই অধ্যায়তে 3 রকম জিনিস গুরুত্বপূর্ণ আছে। একটা হচ্ছে ক্যাপাসিটরের সিরিজ সার্কিটের সমতুল্য ক্যাপাসিট্যান্স, সিরিজ সার্কিটের সমতুল্য ক্যাপাসিট্যান্স, সমতুল্য ক্যাপাসিট্যান্স। তারপরে কি আছে 2 নম্বর, 2 নম্বরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে W ইকুয়াল টু হাফ CV স্কোয়ার। 3 নম্বরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যাথ। তো তোমরা কি চাও এই 3টা জিনিসই আমি সমাধান করিয়ে দিই? কমেন্টে জানাও, দ্রুত জানাও। স্যার আরো একটু বড় সাজেশন দেন, এত কম দিয়েন না। সাজেশন ক্লাস অলরেডি আমাদের বিগত দিন হয়ে গেছে, সাজেশন ক্লাস বিগত দিন হয়ে গেছে, আজকে সলিউশন ক্লাস নিচ্ছি, বুঝছো, সলিউশন ক্লাস। কি পড়তে বসলে খিদার মাথা ব্যথা দুইটাই বেড়ে যায়, আছে একটা মলম, লাগে না ভালো পড়তে। আর দেখো একটা কাজ করবা, কি করবা জানো, এখন ওই চেয়ারে বসবা, বসে নিজেকে ইয়ে দিয়ে বেঁধে দিবা, ওই যে কি বলে গামছা দিয়ে বেঁধে দিবা। যদি এরকম বেঁধে দাও তাহলে উঠতেও পারবা না। আর কি করবা যে রাত্রে ঘুমানোর সময়, রাত্রে যখন ঘুমাইতে যাবা তখন ওই যে পায়ের আঙ্গুলের সাথে একটা দড়ি দিয়ে ওই খাটের পায়াতে বেঁধে রাখবা, তাহলে দেখবে যে এমনি ঘুম ভেঙে গেছে, কারণ এদিকেও মুড়া দিতে পারবা না, ওদিকেও মুড়া দিতে পারবা না, ঠিক আছে। আচ্ছা, দেখো এই ক্লাসটা যদি কেউ মিস না করতে চাও সেক্ষেত্রে সকলেই দ্রুত বন্ধুদের শেয়ার লাগাও। আচ্ছা, ক্যাপাসিটর জিনিসটা কি, ক্যাপাসিটর দেখেছো কোনোদিন? কমেন্টে জানাও তো, তোমরা কি ক্যাপাসিটর দেখেছো কখনো, যে ক্যাপাসিটর জিনিসটা কি, কেমন হয়, খায় না মাথায় দেয়, কেউ দেখছো কখনো? সার্ভেইং তো আজকে দেওয়ার কথা ছিল, দেখি এই ক্লাসটা কতক্ষণ হয়, এই ক্লাসটা হইলে শেষ হইলে দেন। ক্যাপাসিটর জিনিসটা দেখেছো, দ্রুত বলো। দেখো ক্যাপাসিটর হচ্ছে দুইটা সমান্তরাল
পরিবাহী পাতকে যদি আমরা কিছু পরিমাণ অপরিবাহী পদার্থ দ্বারা পৃথক করে রাখি, দুইটা সমান্তরাল পরিবাহী পাতকে যদি কিছু পরিমাণ অপরিবাহী পাত দ্বারা পৃথক করে রাখি, তখন আমরা সেটাকে বলি ক্যাপাসিটর। তখন আমরা সেটাকে কি বলি? ক্যাপাসিটর বলি। ওকে, তখন আমরা সেটাকে বলি ক্যাপাসিটর। তাহলে পরীক্ষার প্রশ্ন কিন্তু আসতেই পারে যে ক্যাপাসিটর কাকে বলে। কি বললাম? ক্যাপাসিটর কাকে বলে। সংজ্ঞাটা আমি যেটা বলছি তোমরা এটাই লিখবা, বইতে যা লিখা আছে হোয়াট এভার গুল্লাই যাক, আমি যেটা বলছি এটাই লিখবা, সম্পূর্ণ নাম্বার পাবা। কি? যদি আমরা দুটি সমান্তরাল পরিবাহী পাতকে কিছু অপরিবাহী পদার্থ দ্বারা বিভক্ত করি, তাহলে তাদের ভিতরে চার্জ ধরে রাখার যে ক্ষমতা তৈরি হয় যে ডিভাইসের মাধ্যমে, তাকেই বলে ক্যাপাসিটর। ওকে, এবার আসো, তাহলে পরীক্ষায় দেখো 4টার ভিতরে একটা প্রশ্ন যে কোনো জায়গায় খুঁজে পাবা প্রশ্নের, 4টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন। কি কি? 1 নম্বরে হচ্ছে ক্যাপাসিটর, তাহলে ক্যাপাসিটর সবাই পারবা। 2 নম্বরে হচ্ছে কি ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স মানে কি? ক্যাপাসিটেন্স বলতে কি বোঝায় বলো তো? হোয়াট ইজ ক্যাপাসিটেন্স? ক্যাপাসিটেন্স হচ্ছে ক্যাপাসিটরের চার্জ ধরে রাখার ক্ষমতাকেই বলে ক্যাপাসিটেন্স। এই লিখবা, সম্পূর্ণ নাম্বার পাবা। ক্যাপাসিটরের চার্জ ধরে রাখার ক্ষমতাকেই বলা হয় ক্যাপাসিটেন্স। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসো পরবর্তীতে যাই। আজকে টিভি দিয়ে দেখি বলে কমেন্ট করতে পারি না, তা কমেন্ট কে তুমি করছো নাকি কে করছে? এবারে আসো ইন্ডাকট্যান্স। ইন্ডাক্টর মানে ইন্ডাক্টর জিনিসটা কি? ইন্ডাক্টর দেখছো কখনো? তোমরা কি কেউ ইন্ডাক্টর দেখছো? বিষয় হচ্ছে ইন্ডাক্টর জিনিসটা দেখতে এরকম, এই এটা হচ্ছে ইন্ডাক্টর। এখন বিষয়টা মনে করো যে আমি এখানে দাঁড়ায় আছি, এখান থেকে আমি যদি এইখান থেকে সোজা এই পথে এই পর্যন্ত হেঁটে আসি, খুব সহজেই হেঁটে আসতে পারলাম। কিন্তু আমি এই সেম পথ যদি এখান থেকে এইভাবে ঘুরি, এভাবে ঘুরি, এইভাবে ঘুরি, এভাবে ঘুরি, তাহলে কিন্তু আমি এই সেম পথ যেতে অনেক বেশি সময় লাগছে এবং অনেক বেশি বাধার সম্মুখীন হতে হচ্ছে, তাই না? তো ইন্ডাক্টর জিনিসটা এরকম যে আমাদের যখন ইলেকট্রন মানে কারেন্ট লাইনটা সোজা থাকছে, তখন সহজেই ইলেকট্রনের ভিতর দিয়ে প্রবাহিত হতে পারছে। কিন্তু যদি এই জিনিসটা এরকম বেঁকানো থাকে, তাহলে ইলেকট্রন সহজে ওর ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে না। যেহেতু প্রবাহিত হতে পারে না, তখন এখানে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। ওই যে মুভিতে দেখছো না, হরর মুভিতে করে একটা স্পার্ক তৈরি করে, ওরকম এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এই যে ইলেকট্রোম্যাগনেটিক আবেশ বা ফিল্ড, এটাকে বলা হয় বৈদ্যুতিক চুম্বকীয় আবেশ। তাইলে সেটা হচ্ছে কি ইন্ডাক্টর। ইন্ডাক্টরটা কি? আমরা যদি কখনো কোনো সমান মানে কোনো তারকে কুণ্ডলী আকৃতিতে পেঁচাই, তাহলে ইলেকট্রনের যে বাধার সৃষ্টি হয়, এই বাধার সৃষ্টি করাই হচ্ছে ইন্ডাক্টর। ওকে, আর এই বাধার কারণে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সৃষ্টি হয়, সেটাই হচ্ছে ইন্ডাক্ট্যান্স। তাহলে ইন্ডাক্টর আর ইন্ডাক্ট্যান্স বুঝতে কারো অসুবিধা আছে? ইন্ডাকট্যান্স, এই 4টার ভিতরে একটা সংখ্যা কিন্তু প্রশ্নের যে কোনো এক কোনায় খুঁজে পাবা। ওকে, এই 4টা সংখ্যার ভিতরে। সুতরাং দ্রুত বন্ধুদের মেনশন দাও এবং জানায় দাও। তার কারণ কি, এরকম ঝাক্কা নাক্কা ক্লাস যদি কেউ মিস করো, মাথায় কাজ করে মামা, কাজ করে না। এখন আসো, তাহলে এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আমি দেখাই দিচ্ছি। এটাও কিন্তু প্রশ্নের যে কোনো এক কোনায় খুঁজে পাবা। আজকে যতগুলোই করাবো সবগুলোই প্রশ্নের যে কোনো এক কোনায় খুঁজে পাবা। আচ্ছা, এখন আসো, তাহলে আমরা সেই কাজটা করি। সেটা কি, যে প্রথমে আসো, এখানে বিভিন্ন প্রকার ক্যাপাসিটরের নাম আছে, এগুলো পরীক্ষায় আসতে পারে। তোমার এই যে সিরিজ ক্যাপাসিটর ক্যাপাসিটেন্স নির্ণয়, এটা আমাদের ফ্রি গ্রুপে আমি দিয়ে দেব। এটা হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট, যার কারণে আমরা করাবো না। ওকে, তো দেখো এই ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু সিবি, ক্যাপাসিটেন্স সি ইকুয়াল টু কিউ ভাগ বি, মানে সি ইকুয়াল টু তোমার কি কিউ ভাগ ভি। এই কিউ কে বলা হয় চার্জ। কি বলা হয়? চার্জ।
তাইলে আর এই ভি কে বলা হয় ভোল্টেজ। এই জিনিসটা এরকম কেন হয়? এই জিনিসটা এরকম কেন হয়? এই জিনিসটা কি তোমরা জানো? বিষয়টা হচ্ছে দেখো, কিউতে কি চার্জ আর ভিতে কি ভোল্টেজ। মানে আমরা যখন চার্জ প্রবাহিত হচ্ছে এবং যে বাধাটা দিচ্ছে এই ভোল্টেজটাকে, এটা বাধার তৈরি হয়, ওই কারণে কিউ ভাগ ভি হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? কিউ ইকুয়াল টু সিভি, এরকম লেখা যায় না বিষয়টা? কিউ ইকুয়াল টু সিভি। এখন আসো, তো আমরা যে প্রমাণটা করবো এই ক্যাপাসিটর, তোমরা কি আমাদের ফ্রি গ্রুপে যুক্ত আছো? কাইন্ডলি একটু কমেন্টে জানাবে তো। স্যার আপনি আজকে আপনার মন ভালো? স্যার নামাজের বিরতি চাই। নামাজ কয়টা থেকে একটু কাইন্ডলি জানাবা আমাকে। তোমরা কি আমাদের ফ্রি গ্রুপে যুক্ত আছো? কাইন্ডলি আমাকে জানাও একটু। তাহলে কি আমরা লাইভটা এরকম ভাবে রেখে দিব? নামাজ 7:45-এ। কত মিনিট? রচনামূলকে আসার সম্ভাবনা বেশি। না, আমার কোনো নেট প্রবলেম নাই, নেট প্রবলেম তোমার হতাইলে। আচ্ছা দেখো, আচ্ছা অনেকেই যুক্ত আছো, যারা নেই তারা ঠিক আছে। জাকানাকা কমন দিচ্ছে, সবাই শেয়ার করে দাও, দ্রুত শেয়ার লাগাও দ্রুত। আচ্ছা এখন দেখো, বিষয় হচ্ছে যে যাদের নামাজ আছে একটু নামাজ পড়ে আসো। এখন লাইভ কেটে দিলে এগুলো তো শেষ করা সম্ভব না। সম্ভব? তো যাই হোক, আমরা একটু টুকটাক করতে লাগি। আমাদের আজান যেহেতু দিয়েছে, তাদের আগে ফার্স্ট, তাই তো? সবাই নামাজটা পড়ে আসবে ইনশাল্লাহ। আশা করি আমরা করতে লাগি, দেন যারা এটা মিস করবে তারা সেটা করে নিবে ইনশাল্লাহ। ওকে, এখন আসো, ক্যাপাসিটরের সিরিজ সার্কিটের সমতুল্য ক্যাপাসিট্যান্স কি? ক্যাপাসিটরের সিরিজ সার্কিটের সমতুল্য ক্যাপাসিট্যান্সটা কি আসলে? তো এই প্রমাণটা আমি গ্রুপে দিয়ে দিব তোমাদের, ওইটা ওইখান থেকে দেখে নিও, কারণ এটা লেস ইম্পর্টেন্ট, যার কারণে করাচ্ছি না। তার মানে এটা না যে পরীক্ষায় আসবে না, পরীক্ষা আসতে পারে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ডাব্লিউ ইকুয়াল টু হাফ সিবি স্কয়ার। কারণ কি, আমি কি বলছি, আজকের ক্লাসে যে জিনিসগুলো করাবো সেটা প্রশ্নের কোনায় কোনায় খুঁজে পাবা। কোথায় খুঁজে পাবা? প্রশ্নের কোনায় কোনায় পাবা খুঁজে। এখন আসো, আচ্ছা তো যাই হোক, শুরু করি তাহলে। দেখো, ডাব্লিউ ইকুয়াল টু হাফ সিবি স্কয়ার, এই প্রমাণটা যদি আমাদের করতে হয়, তারপরে ম্যাথে আসছি যে বিষয়টা এরকম। আমরা এখন কি প্রমাণ করব? ডাব্লিউ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার, তাই তো? আমরা কিন্তু একটু শর্টকাটেই করব, ঠিক আছে? শর্টকাটেই করব। তার কারণ কি, যে এখন আমাদের লং করার সময় নাই। তো আমরা এখানে একটা ক্যাপাসিটর অঙ্কন করলাম। আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার। মনে করলাম এই একটা ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরে এখানে চার্জ আছে কিউ পরিমাণ। এখন এখানে টি সময় ধরে আমরা যদি চার্জ প্রয়োগ করি, তো সেক্ষেত্রে এর ভোল্টেজ যেটা বৃদ্ধি হয় সেটা, মনে করলাম এখানে ভোল্টেজ আছে ভি, তাহলে এটা ডিভি পরিমাণ ভোল্টেজ দিলে একটা ভি প্লাস ডিভি হয়ে গেল, বা এখানে যে ভোল্টেজ বৃদ্ধি হলো সেটা ডিভি, এবং এখানকার চার্জ হলো কিউ প্লাস ডি কিউ, কিউ প্লাস ডি কিউ পরিমাণ চার্জ বৃদ্ধি হয়ে গেল। ওকে, তো এখন দেখো, আমরা জানি কাজ সমান সমান কি? কাজ সমান সমান কি বলতো? এখানে যে অপরিবাহী পদার্থ আছে, তো মনে করি, মনে করি কি,
এটা সফটম্যাক্সেও সাজেশন দিছে নাকি? দেখো, অন্য কোনো প্ল্যাটফর্মের কথা এখানে এসে বলা যাবে না। আমরা আমাদের নিজেদের মাথা থেকে তৈরি করে, মানে মাথার চুলগুলো এমনি এমনি পাকি নাই, ঠিক আছে? তোমার ভালো না লাগলে তুমি এখান থেকে চলে যেতে পারো। এই যে কি তাপসলি ইসলাম, দেখি এটার কে? ঠিক আছে, তো যাই হোক, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে, মনে করি আমরা এখানে ক্যাপাসিটর সি, ঠিক আছে? এখানে সি ক্যাপাসিটরে আমরা মনে করি যে সি ক্যাপাসিটরে, আমরা একটু শর্টকাটে করাচ্ছি, সি ক্যাপাসিটরে তোমার কি ডিটি সময় ধরে, ডিটি সময় ধরে ডিভি বিভব পার্থক্য বৃদ্ধি করায়, ডিভি বিভব পার্থক্য বৃদ্ধি করায়। বিভব পার্থক্য আমরা একটু 16 আগাচ্ছিলাম তোমার হচ্ছে ইয়ের জন্য, কি বলে, নামাজ ছিল যার কারণে 16 আগাচ্ছিলাম। তো যাই হোক, চলে আসে আবার এতে, সি ক্যাপাসিটরের ডিটি সময় ধরে ডিভি বিভব পার্থক্য প্রয়োগ করায় তোমার কি হয়েছে যে এর চার্জ ডি কিউ পরিমাণে বেড়ে গেল, চার্জ ডি কিউ পরিমাণে বেড়ে গেল, চার্জ ডি কিউ পরিমাণে বৃদ্ধি পায়, ডি কিউ পরিমাণে বৃদ্ধি পায়, ঠিক আছে? চার্জ ডি কিউ পরিমাণে বৃদ্ধি পায়। তো যেহেতু চার্জ ডি কিউ পরিমাণে বৃদ্ধি পায়, তাহলে আমার সেই চার্জের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ডি কিউ। অতএব আমরা ডি কিউ সমান সমান কি লিখতে পারি, ডি কিউ ইকুয়াল টু সি ডিভি লিখা যায় না? কারণ কি, আমরা জানি সি ইকুয়াল টু কিউ ভাগ ভি, এই যে আমরা জানি সি ইকুয়াল টু কি তোমার কিউ ভাগ ভি, তাহলে এখান থেকে আমরা যদি কিউ সমান সমান লিখতে চাই তাহলে সি ভি লেখা যায় না? কিন্তু এখানে আমরা ডি কেন বসাইছি, এটা হচ্ছে কথা। বিষয় হচ্ছে আমরা একটা ক্যাপাসিটর ছিল, মানে যে কোনো জিনিস প্রমাণ করার জন্য আমাদের ক্ষুদ্র কোনো একটা অংশ ধরে নিতে হয়, ক্ষুদ্র কোনো একটা অংশ ধরে নিতে হয়। যাই হোক, আমরা একটু ইন্টারাকশনে চলে গেছিলাম, এখন আবার চলে আসি। কি বলছি যে মনে করি সি ক্যাপাসিটরের ডিটি সময়, মানে এই যে ক্যাপাসিটর আছে এখান থেকে এই পর্যন্ত ডিটি সময় ধরে আমরা কি করছি, ডিভি বিভব পার্থক্য প্রয়োগ করছি, মানে কি ভোল্টেজ প্রয়োগ করছি। ভি মানে হচ্ছে ভোল্টেজ, ওকে, ভোল্টেজ প্রয়োগ করছি, করলে এর চার্জ কিউ থেকে বৃদ্ধি পেয়ে ডি কিউ হয়ে গেছে, কিউ থেকে বৃদ্ধি পেয়ে ডি কিউ হয়ে গেছে। তাহলে কিউ ডি কিউ ইকুয়াল টু কি হবে, সি ডিভি হবে সূত্র অনুযায়ী। এবার আসো, এই যে চার্জ, চার্জ যখন সরে তখন সরাইতে গেলে কি একটা কাজ হয় না? মানে বিষয়টা হচ্ছে আমি এখান থেকে একটা বস্তু এ পর্যন্ত ফেলালাম, এখান থেকে একটা বস্তু এ পর্যন্ত ফেলালাম, তো ফেলাইলে একটা কাজ হয়। আমরা কাজ সমান সমান কি জানি, আমরা কাজ সমান সমান কি জানি বলতো, বল গুণ সরণ। কাজ সমান সমান কি হয়, বল গুণ সরণ হয়। তাইলে দেখো, এই চার্জের ক্ষেত্রে কাজটা কি হয় সেই জিনিসটা জানতে হবে আমাদের। তো আমাদের কিউ চার্জকে কিউ প্লাস ডি কিউ চার্জে রূপান্তরিত করতে কৃত কাজ, কি হবে, কাজ ডি ডব্লিউ, কাজ সমান সমান কি বল গুণ সরণ। তাহলে এখানে বলটা দিচ্ছে কি, কে বলতো, বলটা কে প্রয়োগ করছে বলতো, ভি ইন্টু ডি কিউ, ভোল্টেজ ইন্টু চার্জ, ভোল্টেজ কি বল দিচ্ছে আর সরণ করতেছে কি চার্জের,
তাই না? তাই সেই ভি ইন্টু ডি কিউ। এখন এই ভ্যালুটা এখানে ইনপুট করলেই আমাদের প্রমাণটা হয়ে যাবে। ওকে, ইলেকট্রিক্যালের কে কে আসো ভাই? এখানে বোধহয় আমি কিছু আচ্ছা, এখানে কেউ যদি বুলিং টাইপের কোনো করে থাকো, আমরা কিন্তু তাদের বিনা নোটিশে পেজ থেকে ব্যান করে দেবো। এখানে আসো লেখাপড়া করতে, ঠিক আছে? এখানে আসো লেখাপড়া করতে, তো সুতরাং কেউ বুলিং টাইপের কোনো কমেন্ট করবে না। টেম্পার্ড পান্ডা কে ইনবক্সে আসো, কথা আছে। আচ্ছা দেখি একটু টেম্পার্ড পান্ডাকে আমরা ব্লকটা করেই দিই, এখানে ফাইজলামি করার জায়গা না। আমরা টেম্পার্ড পান্ডাকে আমাদের পেজ থেকে নোটিশ বিনা নোটিশে ব্লক করে দিলাম। তো এই ধরনের কাজ কেউ করবা না। ওকে, তো যাই হোক, তাহলে ডি ডব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু ডি কিউ। এখন আসো, দোলন দাস কেমন আছেন স্যার? দোলন দাস আমি দুলতে দুলতে ভালো আছি। যাই হোক, চলে আসে আবার একটা মুভমেন্ট। আমি প্রথম থেকে আবার এটা বুঝাবো, একটু এটা করাই দিকে একটু মুভমেন্টটা অন্যদিকে চলে গেছিল। তার মানে একটা সি ক্যাপাসিটর আছে, সেই ক্যাপাসিটরে আমরা ডিটি সময়ে তোমার কি করছি, ডিভি বিভব পার্থক্য প্রয়োগ করছি। প্রয়োগ করার চার্জ ডিকিউ পরিমাণে বৃদ্ধি পাইছে। চার্জ কি হয়েছে? ডিকিউ পরিমাণে বৃদ্ধি পাইছে। তাহলে কাজ কি হবে? ডিকিউ ইকুয়াল টু সি ইন্টু ডিভি, এটাই তো কাজ। এখন বলছে কিউ চার্জকে আমরা যদি কিউ প্লাস ডিকিউ চার্জে রূপান্তরিত করি, এই যে এখানে কিউ চার্জ ছিল, এটাকে কিউ প্লাস ডি কিউ চার্জে রূপান্তরিত করি, তাহলে যে কাজটা হবে, কাজ সমান সমান কি ভোল্ট, মানে ফিজিক্সের ভাষায় কাজ সমান সমান কি জানি, বল গুণ সরণ। আর এই জায়গায় ইলেকট্রিসিটির ভাষায় ভোল্টেজ ইনটু চার্জ, কি ভোল্টেজ ইনটু চার্জ। তাহলে ভোল্টেজ ভি আর চার্জ কি পরিমাণ বৃদ্ধি পাইছে? ডি কিউ পরিমাণ। তাই আমরা কি করছি, ডি কিউ বসাইছি। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? একটু বুঝতে কি কারোর অসুবিধা আছে? কমেন্টে জানাও দ্রুত। তো যাই হোক, এখন আসো ডিডব্লিউ হয়ে গেল ইকুয়াল টু ভি ইন্টু ডি কিউ। এখন আসো, এই যে কাজ, সম্পূর্ণ কাজ, অর্থাৎ সম্পূর্ণ কাজ করতে গেলে আমরা পৃথিবীতে একটাই সূত্র জানি, মানে যদি কখনো কোনো ক্ষুদ্র একটা অংশ দেওয়া থাকে, সেই অংশ থেকে যদি সম্পূর্ণ অংশ তৈরি করতে হয়, পৃথিবীতে একটাই সূত্র আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো এটা যারা সেকেন্ড সেমিস্টারে উঠবা কিছুদিন পরে, তারা আমার কাছে যদি আমাদের ব্যাচে ভর্তি থাকো, ইন্টিগ্রেশনের ইট তোমার মাথায় ঢুকিয়ে দেবো, ঠিক আছে? তো এখন যাই জাস্ট একটা সূত্র বলবো, এই একটা সূত্র মনে রাখলেই চলবে। তো অতএব মোট কাজ, মোট সম্পাদিত কাজ, মোট সম্পাদিত কাজ, মোট সম্পাদিত কাজ কি হবে দেখো, ইন্টিগ্রেশন 0w dw ইকুয়াল টু, আচ্ছা এখানে আমি আরেক লাইন করে নিয়ে যাই, ডি কিউ সমান সমান কি, সি ইন্টু ডিভি না? ডি কিউ সমান সমান সি ইন্টু ডিভি। তাহলে আরেক লাইন করে নিই যে ভি ইন্টু সি ডিভি, এটাকে একটু সাজায় লিখলে সিভি ডিভি এভাবে লেখা যায়। সাজায় না লিখলেও হবে, বাট একটু সাজায় নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই জিনিসটাকে আমরা এখানে লিখবো ইন্টিগ্রেশন 0v, ঠিক আছে স্যার? 0v কেন দিলেন, বলছি কেন দিলাম। সি ইন্টু ভি ডিভি। স্যার 0v কেন দিলেন? দেখো, আমার যখন সার্কিটটা একদম প্রথমে ছিল, সার্কিট আই রিপিট এগেইন, সার্কিটটা একদম প্রথমে ছিল, মানে এখানে যখন কোনো চার্জ দেওয়া হয়নি, তখন কাজের পরিমাণ কত ছিল? 0। তাই এখানে 0 দিছি। কাজ যখন ম্যাক্সিমাম হচ্ছে, কত হতে পারে আমি জানি না, কত হতে পারে দেখা যাচ্ছে 10 হর্স পাওয়ার, 20 হর্স পাওয়ার, 30 হর্স পাওয়ার, আমি জানি না কত। যেহেতু আমি জানি না, সেহেতু এটা ম্যাক্সিমাম কত, ডাব্লু। ম্যাক্সিমাম কি, ডাব্লু। তাহলে এটা কত, ডি ডাব্লু। এবার আসো এই সিটাকে স্যার কেন বাইরে রাখলেন? সিটা হচ্ছে একটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যার সাথে ডি থাকে সেটাকে বলে অপারেটর। কি বলে? অপারেটর। আমার সাথে মুখোমুখি বলো, সেটাকে কি বলে? অপারেটর বলে। এখানে দেখো ডি আছে কার সাথে, বির সাথে। ওই ছাড়া যা থাকে তাই হচ্ছে তার সহগ। সহগের সূত্র বসে না, তাই ওইটাকে বাইরে রাখছি। আই রিপিট এগেইন, সহগের সূত্র বসে না, তাই ওইটাকে বাইরে রাখছি। বুঝতে অসুবিধা থাকার কথা নয়। এখন আসো, এখন আমরা যে কাজ করবো সেটা হচ্ছে যে এটাকে ইন্টিগ্রেশন করব। সূত্র, আমি একটু সূত্রটা লিখি এখানে। দেখো
যদি কোথাও ইন্টিগ্রেশন দিয়ে কোনো কিছু না দিয়ে অনলি ডিএক্স দেওয়া থাকে তাহলে সেটা করলে হয় এক্স। এখানে কি আছে, ডিডব্লিউ আছে, তাই আমরা সেটাকে কি করলাম, ডাব্লিউ লিখলাম। তারপর অবশ্যই তৃতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। তৃতীয় বন্ধনী ব্যবহার করে মাথার জন্য মাথায় দিতে হবে, পাঁচ জন্য পায়ে দিতে হবে। বড় লোক থাকবে, ছোট লোক থাকবে, ঠিক আছে। এরপরে আসো সি ইন্টু ইন্টিগ্রেশন, যদি কোথাও এক্স ডিএক্স থাকে তাহলে সূত্র হয় এক্স স্কোয়ার ভাগ 2। এটা সূত্র আকারে মুখস্থ রাখো, এটা কিন্তু অরিজিনাল সূত্র না। এর অরিজিনাল সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ভাগ এন প্লাস 1। তো এটা তোমার দেখার দরকার নাই, আমরা কি যেহেতু নতুন শিখছি তাই এটা মুখস্থ আকারে রাখবো। এক্স থাকলে তার সূত্র হবে কি এক্স স্কোয়ার ভাগ 2, তাহলে তুমি ফায়দা পাবা। ওকে, তো দেখো এখানে আমরা তাহলে কি লিখতে পারি, যে ভি রয়েছে তাহলে কি হবে ভি স্কোয়ার ভাগ 2। অবশ্যই দ্বিতীয়, স্যার এখানে কি প্রথম বন্ধনী দিলে হবে না? জি না স্যার, এখানে অবশ্যই তৃতীয় বন্ধনী ব্যবহার করতে হবে, এটা ইন্টিগ্রেশনের রুলস। এটা ভি, এটা 0। এবার আসো পরবর্তীতে কি আপার লিমিট এবং লোয়ার লিমিট বিয়োগ করতে হবে। তাহলে ডাব্লু মাইনাস 0 ইকুয়াল টু সি ইন্টু ভি স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার ভাগ 2। দেখো কি করলাম, ডাব্লু ছিল ডাব্লু বসাইছি, জিরোটাকে ডাব্লু জায়গায় 0 বসাইছি, ডাব্লু মাইনাস 0। স্যার মাইনাসটা কোথেকে আসলো? মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস। কিসের মাইনাস? সূত্রের মাইনাস। সি, এই যে সি, ভি, এই যে ভি আছে এই ভির জায়গায় এই ভি বসাইছি, তাহলে ভি স্কোয়ার ভাগ 2। এবার ভির জায়গায় কি বসবে? লোয়ার লিমিট। লোয়ার লিমিট কত? 0, তাহলে 0 স্কোয়ার ভাগ 2, ব্যাস শেষ। এবার আসো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু এই যে 1/2 সি ভি স্কোয়ার, প্রুভড। স্যার এটা কি করলেন? এটা তো বুঝিনি। দেখো এখানে যদি আমরা সি এর সাথে ভি স্কোয়ার গুণ করলে সি ভি স্কোয়ার হয় ভাগ 2, মানে কি 1/2 টাকে সামনে লিখতে পারি আর সি ভি স্কোয়ারটাকে পাশে গুণ আকারে লিখে দিলাম। আর 0 সাথে সি কে গুণ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই ওইটা আর লিখি নাই, ব্যাস শেষ। আশা করি সকলে বুঝতে পেরেছো। এখন এসব পরের অংশে যাব। তো ম্যাথ করাবো, হ্যাঁ ইনশাল্লাহ এটা ম্যাথ করাবো। এগুলো সবই আমাদের চ্যানেলে আছে, দেখবা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবা বেসিক ইলেকট্রিসিটিতে, সেখানে দেখবা সবই আছে। ক্যাপাসিটর থেকে একটা ম্যাথ কিন্তু মাঝে মধ্যে আসে পরীক্ষায়, তো আগামীকাল আমরা হচ্ছে ইয়ে করাবো তোমাদের, কি বলে এই তোমাদের পরীক্ষাটা কত তারিখে একটু কমেন্টে জানাও তো। পরীক্ষা কত তারিখে একটু কমেন্টে জানাও তো দ্রুত। এবার সিরিজ প্যারালাল আছে, 4 অধ্যায়তে পিভি আছে। 30 তারিখ, আজকে কয় তারিখ? 27 তারিখ, ও 28, 29। আচ্ছা, তো বিষয় হচ্ছে আমাদের এই আজকে এই 3টা অধ্যায় শেষ থাকলে এখান থেকে ম্যাথ না করলেও চলবে। আগামীকাল হচ্ছে 4, 5, 6 এই 3টা অধ্যায় করাবো। আজকে 3 অধ্যায় পর্যন্ত শেষ থাকলো, 3 লেসন 3 L3 এন্ড। আগামীকাল 4, 5, 6 এই অধ্যায় করাবো। এই অধ্যায় থেকে কমন পাবা কত? এখান থেকে পাবা 8, এখান থেকে 8, এখান থেকে পাবা 8, 16, আর এই 4 অধ্যায় থেকে পাবা 3ও পাইতে পারো, 4ও পাইতে পারো। 16 আর 3 19 মার্ক। 19 মার্ক 100% কমন পাবা কালকে। কালকের ক্লাসে যারা উপস্থিত থাকবা বেসিক সহকারে করলে 19 মার্ক 100% কমন পাবা। যেহেতু সময় আছে আমরা প্রতিদিনই চেষ্টা করব এভাবে ক্লাসগুলো নেওয়ার জন্য। ওকে।